যে তার এই যে অপরাধী জিশান তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কিন্তু জামাতের পক্ষ থেকে নেতারা এমনভাবে বক্তব্য দিচ্ছেন যেন তার বিরুদ্ধে অভিযোগটাকে স্টাবলিশ করা হচ্ছে প্রেম করার অভিযোগ। এটা বলে তাদের জন্য মনে একটা স্বস্তিদায়ক অবস্থা হয় এবং তার ধর্ষণ অপরাধকে ছোট করে দেখা হচ্ছে। আমি যেভাবে দেখছি আপনিও কি সেভাবে দেখেন নাকি আসলে আমি ভুল দেখছি? আসলে এটা তো আইনের দৃষ্টিতে প্রমাণ হওয়ার বিষয়। একটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে তো এটা জানেন যে অনেক রকম ডাইনামিক্স থাকে এবং নারী পুরুষ সম্পর্কের যে ডাইনামিক্স এটা আপনি এটা কোনো দল বা এটা কোনো মত ওইটা দিয়ে এটাকে আসলে কাভার করা যায় না। এটার মতো হয়, এটা একটা চিরায়ত নিয়ম বা হয়, আমাদের সমাজেও হয়, অনেক সমাজেই হয়। এখন জিসান যে এটা করেছে, এখন এটা কি রেপ নাকি রেপ না, এটা তো আসলে আইডেন্টিফাইড হতে হবে বাই ল এবং একই সঙ্গে বাই ইনভেস্টিগেশন, থ্রু ইনভেস্টিগেশন। তো এখন তবে যেটা একটা জিনিস হয়তো দৃষ্টিকটু যেটা লাগে সেটা হচ্ছে, ধরেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠলো এবং সেই অভিযোগটা কি গুরুতর অভিযোগ উঠলো, নৈতিক স্খলনজনিত কোনো অভিযোগ উঠলো, এবং আমি যদি কোনো দলের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকি কিংবা আমি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকি, তাহলে নর্মালি আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি দেখবেন যে প্রতিষ্ঠান তাকে সাসপেন্ড করে, অথবা দল তাকে সাসপেন্ড করে, অথবা সে নিজে দল থেকে পদত্যাগ করে, তাই না? কয়েকটা বিষয় হয়। এবং দল কিন্তু এটা নিয়ে কখনো টু শব্দটা করবে না যে সে রাইট করেছে নাকি রং করেছে, তারা সেটাকে ইনভেস্টিগেশনের উপর ছেড়ে দেবে। সো আমি মনে করি যে মানে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না যেটা রিমোটলি মনে হতে পারে যে আপনি তাকে সাপোর্ট করছেন। আপনি যদি মনেও করে থাকেন যে আপনার দলের কর্মী যেটা করেছে বা নেতা যেটা করেছে সে ভুল করে নাই, যদি আপনি এটা মনেও করে থাকেন, আপনার চুপ থাকা উচিত এবং সেটাকে আইনের দ্বারা নির্ধারিত হতে দেওয়া উচিত। কিন্তু আপনি যদি এমন বক্তব্য দেন যেটাকে আমি ইন্টারপ্রেট করতে পারি যে এই যে যেমন আপনি করছেন বা আরেকজন করছে বা আরেকজন করছে, যে তাহলে কি জামায়াতে ইসলামের লোকজন ইনিয়ে বিনিয়ে সোশ্যাল মিডিয়াতে তার পক্ষে একটা মত দাঁড় করানোর চেষ্টা করছে, সো এই জিনিসটা হওয়াটা খুব ডেঞ্জারাস যে আমার দলের হলে পরে। সো আমি যেটা মনে করবো যে যেহেতু জামায়াতে ইসলামের সোশ্যাল মিডিয়া বা শিবিরের বা তাদের যারা অ্যাসোসিয়েটেড লোকজন তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা অনেক বেশি, অনেক বেশি, এবং নানাভাবে তারা সেখানে অ্যাক্টিভ থাকে। এটা থাকাটা দোষের কিছু না। প্রত্যেকটা এখনকার দিনে যে রাজনৈতিক দল তারা মনে করবে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বুঝবে, তারা এটা করবে, এটা করাটা এটা ঠিকই আছে। কিন্তু সেখানে এমন কিছু করা উচিত না যাতে করে যে কোনো ধরনের অভিযোগ যেটা গুরুতর অভিযোগ সেগুলোর পক্ষে একটা মানে দূরতমভাবে একটা মত দাঁড় করানোর সেরকম অনেকে আমাদের কাছে মনে হতে পারে বা কারো কাছে মনে হতে পারে, এই কাজটা করা উচিত না, আমি ওইটাই বলবো। আপনি জানেন যে ডক্টর জাহিদের ভারত ভ্রমণ এবং সেখান থেকে ফিরে আসা নিয়ে একটি স্টেটমেন্ট আমরা দিল্লি থেকে আমরা দেখলাম। সে জায়গা থেকে আপনি তো কাজ করেছেন লন্ডনে, আপনি ছিলেন প্রেস মিনিস্টার হিসেবে। সে জায়গায় আপনার একটি আপনার কাছে কি মনে হয় যেখানে আসলে কোথায় মানে কেন এরকম একটা ঘটনা ঘটলো? আমি দেখলাম যে রণধীর জয়সওয়াল তিনি যে কথাটা বললেন, তিনি নতুন কোনো কিছু বলেননি। তিনি বলেছেন যে হ্যাঁ উনি এখানে এসেছিলেন, উনি একটা অর্ডিনারি পাসপোর্টে এসেছিলেন, সার্ট স্টিকার ছিল, ইমিগ্রেশন শুধু নিশ্চিত হতে চেয়েছে যে উনি আসলে এই প্রোগ্রামে এসেছেন কিনা, সেটা নিশ্চিত হওয়ার জন্য সময় লেগেছিল, পরে ওনাকে বলেছিল আসার জন্য, উনি চলে গেছেন। তারা এখানে কোনো জাজমেন্ট দেয়নি, তারা প্রক্রিয়াটার কথা বলেছে। এখন আমি ডাক্তার জাহিদের কথা আমি যেটা বলবো যে উনি নিজেই বলছেন তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি, তিনি অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করে গেছেন। আমি প্রথমে তার জায়গাটাতে আসি। উনি একটা সরকারি দায়িত্বে আছেন, আজকে প্রায় 4 মাস হয়ে গেল না, বিএনপি ক্ষমতায় এসেছে প্রায় 4 মাস। তো সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা বা যারা আছেন তারা তো কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট পাওয়ার যোগ্য আইন অনুযায়ী, এবং এই লাল পাসপোর্টটা তো শখ করে দেওয়া হয় না কাউকে, এটা তো উপহার না, এটা হচ্ছে আপনার রাষ্ট্রীয় কাজ যাতে ইজি হয় সেজন্য আপনাকে দেওয়া হয়, তাই না? তো ডক্টর জাহেদ কেন আজকে 4 মাস পার হয়ে গেল উনি এই কূটনৈতিক পাসপোর্ট নিলেন না? এটা কি এত লাইট ব্যাপার, মানে রাষ্ট্রীয় ব্যাপারকে এতটা লাইটলি নেওয়াটা ঠিক না। আমি বলছি না যে সবাইকে কূটনৈতিক পাসপোর্ট নিতে হবে, এমন কোনো ব্যাপার না। কূটনৈতিক পাসপোর্ট না নিলেও তিনি পারেন, এটা ওনার অধিকারও আছে। কিন্তু ওয়েন ইউ আর ইনটু সামথিং, আপনি যখন দায়িত্বটা পালন করছেন আপনাকে তো সেটা নিলে হবে কি, আপনার কাজগুলো ইজি হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যখন ভারতে যাবেন, তখন যখন সিদ্ধান্ত হলো যে উনি ভারতে যাবেন, তখন ইন্ডিয়ান কাউন্টার পার্ট তাদেরকে কি এটা সময় মতো জানানো হয়েছিল নাকি সময় মতো জানানো হয়নি? দিল্লির বাংলাদেশে যে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তিনি বলেছেন যে হ্যাঁ জানানো হয়েছিল। আচ্ছা, যদি জানানো হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান সাইড এটা কেন তারা প্রোটোকলটা মানে যাতে ওনার স্মুথ হয় যাতায়াতটা সেটা কেন এনশোর করলো না?
এটা বাংলাদেশ সরকার ব্যাখ্যা চাইতেই পারে এবং চেয়েছেও অলরেডি, আমি যদ্দ শুনলাম। আর থার্ড থিং হচ্ছে দেখেন, ডাক্তার জাহেদ উনি সরকারের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি ওখান থেকে গিয়ে ওনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে যা শুনলাম, উনি সেটাতে খুবই মনক্ষুণ্ণ হয়েছেন, রাগান্বিত হয়েছেন। আমি বুঝতে পারি, আমি হইলেও হয়তো রাগ করতাম, কিন্তু ডিপ্লোমেসি এবং সরকারি দায়িত্বে না রাগের জায়গাটা খুব কম। মানে এখানে আপনি ওভার সেন্সিটিভ হয়ে কিছু করতে পারবেন না। যদি কোনো কিছু ভুল সেখানে হয়েও থাকে আপনার কাউন্টার পার্টের দিক থেকে, এটাকে ডিপ্লোম্যাটিক চ্যানেলেই এটাকে রিজলভ করতে হবে। মানে এটাতে ওভার সেন্সিটিভ হয়ে কোনো কিছু অ্যাচিভড হবে না, কিছু কথাবার্তা তৈরি হবে। আর যেহেতু বাংলাদেশ সরকার, কিন্তু আপনি যেটা বলছেন যে উনি রাগ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু রাগ হয়েছেন উনি কিন্তু এমন কিছু বলেন নাই যাতে করে আপনার কাছে মানে এটা স্পষ্ট আপনি বলতে পারেন যে উনি খুব ক্ষুব্ধ হয়ে কাজটা না, উনি ফিরে আসাটাই তো ওনার ক্ষুব্ধ হওয়ার লক্ষণ। যে ফিরে আসাটা নিয়ে আমি কথা বলছি, সেই জায়গাটায় আপনি যেটা বলছেন যে ইনফরমেশনটা থাকলে তাহলে তাকে এই প্রোটোকলটা কেন দেয়া হলো না, হ্যাঁ। সেই প্রশ্নটাও তো আসছে। ঠিক আছে, আমি আপনার মন্তব্যটা জানলাম।